আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বন্ধুরা। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি এটা মনোযোগ দিয়ে শুনবেন এবং সেই সাথে এটা যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই শেয়ার দিবেন। বিষয়টা হচ্ছে যে আপনারা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করেন বিভিন্ন রোগের ছবি দিয়ে অথবা বিভিন্ন সমস্যার কথা জানিয়ে। আমরা আপনাদেরকে বলি আপনি একজন রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসক দেখাবেন। আবার অনেকেই বলে থাকেন যে রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসক কোথায় পাবো। তো আমরা আজকে এই বিষয়টা খোলাসা করব যে কেন একজন রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসক দেখানো উচিত, কোন সময়টাতে, এবং কিভাবে এটার আপনারা খুঁজে পাবেন একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তার আপনার এলাকায়। যেহেতু এই বিষয়গুলো সম্পর্কে আমরা অনেকেই অবগত নয় ভালোভাবে, তো সব বিষয়ে আমরা আজকে আলোচনা করব। শুরুতে আসি যে আমরা কি কারণে বলি একজন রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসক দেখাতে। তো বিষয়টা হচ্ছে প্রথমে এরকম যে আপনি যখন একটা রোগের কথা বলেন, এটা মোটামুটি একটা সিরিয়াস রোগ, যে রোগটা অনলাইনে কনসালটেন্সি সম্ভব নয়। যেমন ধরুন আপনার একটা গরু হিটে আসে না দীর্ঘদিন ধরে, আপনি এডি খাইয়েছেন, জিঙ্ক খাইয়েছেন, তারপরে হিটের যে বাজারে অন্যান্য ওষুধগুলো আছে সবগুলো খাইয়েছেন, এমনকি কারো পরামর্শে আপনি হরমোন ব্যবহার করেছেন। এমন আমরা অনেক দেখেছি যে হরমোনের ওভারডোজ পর্যন্ত ব্যবহার করে থাকেন, তারপরও গরু আপনার হিটে আসে না। তো এখন যেহেতু এটা হিটে আসছে না, তার মানে আমাকে বুঝতে হবে যে সঠিক কারণ নির্ণয় করে এটা চিকিৎসা করা হয়নি। বাজারে যা পাওয়া গিয়েছে খিচুড়িভাবে সেটা ব্যবহার করা হয়েছে সরাসরি, এজন্য রোগটা নির্ণয়ের প্রয়োজন পড়ে। তখন হয়তো আরপি করে দেখতে হইতে পারে, আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হইতে পারে, যেটা লাগতে পারে। তো এই জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তখন প্রয়োজন, তারপরে ওষুধটা প্রয়োগ করা, অর্থাৎ রোগ নির্ণয় করে তারপরে চিকিৎসা প্রদান করাটাই সব থেকে যুক্তিযুক্ত এবং বুদ্ধিমানের কাজ। এতে সময় নষ্ট কম হবে, সময় অপচয় কম হবে, চিকিৎসা ব্যয় তেমন কম হবে এবং দ্রুত আপনি এটার ফলাফল পাবেন। এটা একটা কারণ। আরও কিছু কারণ আছে। ধরুন অনেকে হয়তো মন খারাপ করবেন বিষয়টাতে, দীর্ঘদিন ধরে পল্লী চিকিৎসক হিসেবে আছেন বা সেবা দিচ্ছেন, তারা হয়তো বিষয়টাতে মন খারাপ করবেন, কিন্তু বিষয়টা মন খারাপ করার নয়। একজন ডিভিএম গ্রাজুয়েটের পিছনে আপনার জেনে থাকবেন যে সচরাচর বিষয়টা এমন হয় যে একজন ভেটেরিনারি স্টুডেন্ট মেডিকেলের জন্য ট্রাই করে, মেডিকেলে চান্স না পাইলে বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু ডিভিএম ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিনে চান্স পায়। বাইরের দেশের ক্ষেত্রে যদিও বিষয়টা ভিন্ন, যাদের আইকিউ লেভেল বেশি থাকে তারাও হয়তো ভেটেরিনারিতে পড়ার সুযোগ পায়। এটা নিয়ে আরেকদিন আলোচনা করব আমরা। তো আপনার এলাকার সব থেকে মেধাবী ছাত্রটা যখন ভেটেরিনারিতে পড়ে, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে একজন ভেটেরিনারি স্টুডেন্টকে তৈরি করার জন্য, প্রাণী চিকিৎসক হিসেবে তৈরি করার জন্য ভার্সিটি তার পিছনে যেই শ্রমটা দেয়, প্রফেসররা যেই শ্রমটা দেয়, সেই শ্রমটা কিন্তু একজন সাধারণ মানুষের পিছনে, যিনি সাধারণ পল্লী চিকিৎসক, তার পিছনে কেউ দেয় না। তো যেহেতু দেয় না, একজন ডিভিএম গ্রাজুয়েট 5 বছর তার একাডেমিক লাইফ শেষ করে, তার যেই দক্ষতাটা অর্জন করতে 5 মাস লাগবে মাত্র, সেখানে দেখবেন যে একজন সাধারণ মানুষের হয়তো যেটা 5 থেকে 10 বছরে অর্জন করেছে যেই অভিজ্ঞতাটা, সেক্ষেত্রে তুলনামূলক কিন্তু কম সময় লাগবে। কারণ অ্যানাটমি, ফিজিওলজি, হিস্টোলজি, রোগ নির্ণয়ের যে যাবতীয় যে জ্ঞানটা, সেটা কিন্তু এই একজন ডিভিএম গ্রাজুয়েটের থাকে। তার চোখের যে ধারণ ক্ষমতা বা দৃষ্টি, সেটা কিন্তু পরিবর্তন করে দেয় এই বিশ্ববিদ্যালয়গুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তো সেক্ষেত্রে যেহেতু ফিল্ডের সহায়ক হিসেবে পল্লী চিকিৎসকরা কাজ করেন, ওনারা বিভিন্ন ডাক্তারের সাথে থাকেন বা বিভিন্ন ডাক্তারের পরামর্শে বিভিন্ন সময় ফলাফল পেয়ে সেই ফলাফলগুলাই আবার প্রয়োগ করেন। তো এখানে কিছু পরিবর্তন হতে পারে। আপনার যুগের সাথে মেডিসিনের পরিবর্তন হয়, ডোজের পরিবর্তন হয়, তারপরে গবেষণার পরিবর্তন হয়, যেই গবেষণাগুলা সহজেই একজন ভেটেরিনারি শিক্ষার্থীকে দেওয়া হয়, সেটা বিশ্ববিদ্যালয় লেভেল থেকে। তো বিশ্ববিদ্যালয় থেকে যখন একজন ভেটেরিনারি স্টুডেন্ট বের হয়, তাকে কিন্তু সে আরও গাইডলাইন পায় তার লাইফটা সে কীভাবে, তার কেরিয়ারটাকে সে গড়বে এবং কিভাবে সে রোগ নির্ণয়ের জন্য এটাকে কাজে লাগাবে। তো সেক্ষেত্রে তার চোখ কিন্তু একজন রোগ নির্ণয়ের অনুসন্ধানী গোয়েন্দার মতো। তো আপনি যখন আপনার একটা সমস্যা আপনি বলবেন যে ভাই আমার গরুটা খাওয়া দাওয়া করছে না, একজন ভেটেরিনারিয়ানের কাছে কিন্তু এই খাওয়া দাওয়া করছে না এটা একটা শুধু লক্ষণ। কেন খাওয়া দাওয়া করছে না,
তার পিছনে কারণ কিন্তু অনেকগুলো থাকতে পারে। হইতে পারে গরুটার বদহজম, হইতে পারে রুমেনের পিএইচ কম অথবা বেশি, হইতে পারে ইন্টেস্টাইনের সমস্যা, হইতে পারে গরুটা আপনার হিটে আসছে যদি গাভী হয়, হইতে পারে তার পেট ব্যথা, হইতে পারে তার হচ্ছে বদহজম হচ্ছে, হইতে পারে তার ডায়রিয়া, এরকম নানাবিধ কারণ থাকতে পারে। তো সেই কারণগুলো বের করে যখন চিকিৎসা করা হবে তখন বিষয়টা সহজ হবে। তো হ্যাঁ, অনেক জায়গায় এরকম হয় যে নতুন, যেহেতু আমাদের দেশে বিসিএস সিস্টেম একটা সিস্টেম আছে, যেহেতু আমরা বলেছি খোলামেলা গল্প করবো, তো এটাই বলি যে বিসিএস পড়তে গিয়ে একজন ভেটেনারিয়ান তার যে দক্ষতা ইউনিভার্সিটিতে সেটা কিন্তু অনেকটাই সে হারিয়ে ফেলে, যেহেতু লং টাইম একটা প্রসেস। তো বিসিএস ক্যাডার হয়ে ভেটেনারি সার্জন হইতে হয়। তো এখন ভেটেনারি সার্জন হওয়ার পরে প্রথমেই কিন্তু প্রথম দিকে অনেকেই বিব্রত হন চিকিৎসা করতে। আমি যদি ওই জায়গায় থাকতাম আমিও প্রথম দিকে হয়তো সেই সমস্যাটাই হতো। তো খামারিরা হয়তো সেবাটা গ্রহণ করেন, কিন্তু অনেক পল্লী চিকিৎসক যেটা করেন কি, যে তাদের ওই সমস্যাটা দেখে মানে হাসাহাসি করেন বা ভুল করেন। আপনি মনে করুন আপনার প্রথম দিন যখন আপনি একটা সুই ইঞ্জেকশন হাতে নেন, গরুটাতে মারতে গেলেও কিন্তু আপনারও হাত কাঁপছিল, তারও হাত কাঁপছিল। কিন্তু বাস্তবতা এখানে মনে রাখতে হবে যে আপনি হয়তো ভালো দক্ষ, খারাপভাবে নেবেন না, এটা আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আপনারা এটা মনে কষ্ট দিয়ে থাকে। একজন দক্ষ রাজমিস্ত্রি সে কিন্তু খুব ভালো ভালো বিল্ডিং দীর্ঘদিন ধরে বানাতে পারে, কিন্তু একটা বিল্ডিংয়ের ডিজাইন কিন্তু আমরা ইঞ্জিনিয়ারদের কাছ থেকে করে নেই। সেক্ষেত্রে আমাদের যেমন হিউম্যান হেলথ চলতেছে, আপনার হচ্ছে খুব ভালো ভালো পুরান অনেক বয়স্ক পিসি যেমন সেবা দেন, পাশাপাশি উনি কিন্তু রেফার সিস্টেম করে সেটা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠান। তো আপনার কাছে হয়তো একজন নতুন ফ্রেশার ভেটেনারি সার্জন পছন্দের না, কিন্তু আপনার এলাকায় যারা বিশেষজ্ঞ ভেটেনারিয়ান আছে, কনসালটেন্ট আছে, ডাক্তার আছে, তাদেরকে কিন্তু আপনি এই কেসগুলা রেফার করতে পারেন, যেগুলো জটিল মনে হয়, যেগুলা দীর্ঘদিন ধরে কনসেপ্ট করছে না, বা যে গরুগুলা ঝামেলা হচ্ছে, একটা খামারিকে লসের দিকে নিয়ে যাচ্ছে, বা একটা খামার সেই খামারি লাভজনক পর্যায়ে নিয়ে যেতে পারছে না, সেটা আপনি দীর্ঘ 3-4 বছর 5 বছর ধরে দেখছেন। আপনার উচিত একজন কনসালটেন্টকে দিয়ে সেই খামারটাকে রিভিউ করানো। আর খামারিদেরও উচিত যে আপনি জানেন যে খামারিদেরও এখানে কিন্তু একটা ভুল থাকে, যে আপনি জানেন আপনার যে সেবা যারা দিচ্ছে তার দক্ষতা বা যোগ্যতা কতটুকু, সে কতটুকু আপনাকে সেবা দিতে পারে। উনার সর্বোচ্চটুকু দিয়ে আপনাকে দিচ্ছে, আপনি তার সেবায় সন্তুষ্ট হচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে একটু সুইচ করতে হবে বা উপরের দিকে যেতে হবে। তাহলে আপনার যে প্রবলেমগুলা, সেই প্রবলেমগুলা নির্দিষ্ট করে চিহ্নিত করে তখন কিন্তু সমাধান দেওয়া সহজ হবে। তো এই কারণে বলা হচ্ছে যে একটি পেশেন্টকে আমি অনলাইনে কোনটা সেবা দিতে পারবো, যদি আমার ওই পেশেন্টটা অন্তত একবার সরাসরি দেখা সম্ভব হয়, রোগ নির্ণয় করা সম্ভব হয়, এরপরে কি কি ধরনের কমপ্লিকেশন হচ্ছে ওষুধ দেওয়ার পরবর্তী, তখন কিন্তু এটা অনলাইনে গাইড করা যায়। যেমন ধরুন আমি কিছু ফার্ম কনসালটেন্সি করি, ফার্মগুলোতে মান্থলি বেসিসে বা মাসের একটা দিন বা সপ্তাহে 2 দিন বা এরকম ধরেন হিসাব করে যাই। তো ওইখানকার যখন সব গরু আমার মাথার মধ্যে একটা মেমোরি সেট আপ থাকে যে তার ফিজিওলজিক্যাল স্ট্যাটাস কেমন, তার বডি কন্ডিশন স্কোর কেমন, তার কি ধরনের হয়। তো সেখানকার যারা এমপ্লয়ি আছে বা যারা আমার হেল্পিং হ্যান্ড আছে তারা কিন্তু আমাকে সাহায্য করতে পারে এবং আমি তাদেরকে অনলাইন কনসালটেন্সি করতে পারি। এটা একটা বিষয়, সরাসরি সাইট ভিজিট না করে। এখন ব্যবসা সব জায়গায় কিন্তু সমান না, এক এক জায়গার মার্কেট এক এক রকমের, এক এক জায়গার চাহিদা এক এক রকমের। তো আমাদেরকে বাজারের চাহিদা অনুযায়ী কিন্তু এই ফার্মিং সেক্টরে নামতে হবে। আপনার হচ্ছে মানে আরেক জায়গায় ভালো হচ্ছে এই জন্য আমার এলাকায় ভালো হবে, বিষয়টা তেমন না। তো যেহেতু চিকিৎসার ক্ষেত্রে আমরা বলতেছি যে এখন ধরুন আপনার একটা ছোট বাচ্চার সমস্যা বা একটা গর্ভবতী গাভীর সমস্যা, যেই বিষয়গুলো আসলে প্রাথমিক চিকিৎসার পর্যায়ে থাকে না, সেই বিষয়গুলোতে আপনার একজন রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। অবশ্যই আপনি সেটা দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে আপনি নির্বাচন করবেন কোন ভেটেরিনারিটা আপনি নেবেন। তো এখন এই জায়গাতে আমরা ভেটেরিনারি ডাক্তার কোথায় পাবো? সচরাচর আমরা যেটা করে থাকি যে উপজেলা ভেটেরিনারি যে হাসপাতাল আছে সেখান থেকে একজন ভেটেরিনারি সার্জন আছেন, ভিএস এন্ট্রি লেভেলের যেই পোস্ট, তারপরে হচ্ছে উনি একজন প্রমোটেড মানে যিনি উপজেলা নির্বাহী প্রাণী সম্পদের যিনি প্রাণী সম্পদ কর্মকর্তা হন, ইউএলও যেটাকে আমরা বলি, বা হচ্ছে টিএলও বলা হয়তো আগে, থানা লাইভ স্টক অফিসার, এখন ইউএলও উপজেলা লাইভ স্টক অফিসার, অথবা প্রাণী সম্পদ কর্মকর্তা যিনি উপজেলার, বা উনাকে উপজেলার অভিভাবক বলা হয়, উনিও ডাক্তার হয়ে থাকেন। আবার যিনি ভেটেরিনারি সার্জন তিনিও সরাসরি চিকিৎসা পেশায় যুক্ত থাকেন। তো অনেক সময় দেখা যায় যে কাজের প্রেক্ষিতে বা অফিসিয়াল চাপের কারণে যেহেতু চিকিৎসার ক্ষেত্রে ওনাদের মনোনিবেশ করার সুযোগ খুব কম থাকে আমাদের ডিএলএস এর বা প্রাণী সম্পদের প্রাতিষ্ঠানিক জটিলতার কারণে, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? তাহলে কি ভেটেরিনারি ডাক্তার আমরা পাবো না? দেখুন এখন যে পরিমাণে আমাদের গ্রাজুয়েট প্রায় 10,000-এর উপরে ভেটেরিনারি ডাক্তার আছে,
তো সেক্ষেত্রে আপনার ভেটেরিনারি ডাক্তার পাওয়াটা খুবই সহজ। এলাকাতে কিন্তু প্রতিটা এলাকায় বেসরকারিভাবে রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসক কিন্তু আপনার হচ্ছে চেম্বার করতেছে, তারপরে হচ্ছে চিকিৎসা প্রদান করতেছে। এটা একটা ওয়ে যদি আপনার এলাকায় থাকে, যেমন আমি আমার এলাকায় শুরু করেছি, আমার এলাকায় আমাদের আরও আমরা কয়েকজন আছি। তো আমরা এইভাবে গোটা এলাকা ঘুরে দেখি এবং খামারিদের সেবা দেওয়ার চেষ্টা করি আমাদের জেলাতে, এবং আমরা পাশের জেলাগুলোতেও কিন্তু মুভ করে চেষ্টা করি। আবার বিভিন্ন কনসালটেন্ট স্যারেরা আছেন, তারা কিন্তু বিভাগীয় পর্যায়ে বিভিন্ন পর্যায়ে গিয়ে থাকেন। তো বিশ্ববিদ্যালয়ের কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, পাশাপাশি হচ্ছে আপনার এই প্রাইভেট যারা প্র্যাকটিস করতেছে তারা, অথবা আরও একটা সোর্স আছে, প্রতিটা কোম্পানি কিন্তু মেডিসিন কোম্পানি আপনার হচ্ছে ডিলার বেস মানে ডাক্তার সেবার জন্য ডাক্তার নিয়োগ করে, অর্থাৎ সেই ডাক্তারগুলো ফিল্ড পর্যায়ে সেবা দেয়। তো আপনি ডাক্তার পেতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি উপজেলা হাসপাতালের ওয়েবসাইট থেকে আপনি উপজেলা হাসপাতালের নাম্বার নিতে পারেন। ওয়েবসাইটে আপনার উপজেলার নাম লিখে ডিএলএস লিখে সেই ওয়েবসাইটে আপনি কর্মকর্তাদের নাম পাবেন। আর অথবা আপনি যেটা করতে পারেন, ভেটেরিনারি ডাক্তার হিসেবে পাচ্ছেন আপনার উপজেলাতে উপজেলা ভেটেরিনারি হাসপাতাল থেকে, অথবা আপনার হচ্ছে প্রতিটা কোম্পানির মেডিসিন কোম্পানি, তারপরে হচ্ছে ফিড কোম্পানির ডাক্তারগুলো আছে, তাদের আপনি নাম্বার পেতে পারেন। আপনার হচ্ছে নিকটস্থ যে ভেটেরিনারি মেডিসিনের দোকান আছে অথবা ডিলারের দোকান আছে, আপনি নাম্বার নিলেই আপনার হচ্ছে এই সুবিধাটা পাবেন, ভেটেরিনারি ডাক্তার পাবেন এবং দেখিয়ে আপনি আপনার পরামর্শ নিতে পারবেন। দেখুন, প্রাণী হচ্ছে ছোট বাচ্চার মতো, অর্থাৎ ছোট শিশু। আপনার শিশুকে আপনি চাইবেন যত দ্রুত সম্ভব তার রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসাটা হোক। প্রাথমিক চিকিৎসার জায়গায় যখন প্রাথমিক চিকিৎসায় ভালো না হবে, তখন আমরা এটার পিছনে আর প্রাথমিক চিকিৎসা দিয়ে এটার সময় নষ্ট করব না, আমরা একজন বিশেষজ্ঞের পরামর্শ নিব। বিশেষ করে যারা দামি এবং গুরুত্বপূর্ণ পুঁজি আপনার এই ফার্মিংয়ে ব্যবহার করেন, অর্থাৎ আপনি দামি গরু পালন করছেন, আপনার জীবনের কষ্টার্জিত অর্থ আপনি এটার পিছনে বিনিয়োগ করছেন, অথবা আপনি খুব শখ করে আপনার একটি ভালোবাসার প্রাণী লালন পালন করছেন, তখন সেক্ষেত্রে কোন সেবাটা কার কাছে আপনি পাবেন সে ব্যাপারে আপনার কিন্তু সতর্ক হতে হবে এবং আপনার সঠিকভাবে সংগ্রহ করতে হবে। আমি দেখেছি, আমি কিন্তু আপনার হচ্ছে কাজ করি, যেমন সরাসরি খামারিদের সেবা দিয়ে থাকি, পাশাপাশি আমাদের যে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা আছেন প্রাণীর সেবায়, তাদের সহায়তাও করে থাকি এবং তাদের সাহায্য সহযোগিতা বিভিন্ন খামার পরিদর্শন করে থাকি। তো কিছু আপনার হচ্ছে আমার দেখা কিছু ভালো মানুষ আছেন যারা প্রাণী সেবায় আত্মনিয়োগ করেছেন, তারা কিন্তু ধরেন একটা রোগ পাইলো, রোগ পাওয়ার পরে চিকিৎসা প্রদান করলো, এবং চিকিৎসা প্রদান করে সে যদি সেটা সম্পর্কে খুব ভালো ওয়াকিবহাল না হয়, তারা কিন্তু দ্রুত, যেমন আমাদের এমনও আমি পল্লী চিকিৎসক পেয়েছি, গোটা ঠাকুরগাঁ জেলাতে আমাদের যতগুলো ভেটেরিনারি ডাক্তার আছেন তাদের সবার নাম্বার আছে, সে যখন যাকে অ্যাভেলেবল পায় তার এলাকায় ওই খামারিটার উপকার করার চেষ্টা করে, অর্থাৎ সম্মিলিত একটা প্রয়াস। তো এখানে কোনো প্রকারের অহংকার মানে রাখা যাবে না। আছে ভালো মানুষ, খারাপ মানুষ আছে, এমনও অভিযোগ আছে খামারিদের মাঝে অনেক ভেটেরিনারি ডাক্তার আপনার হচ্ছে খুব বেশি সাধ্যের ঊর্ধ্বে হচ্ছে আপনার ডিমান্ড চার্জ করে। দেখুন, একজনের দক্ষতার উপরে বা একজনের প্রয়োজনের উপরে অথবা একজনের মানসিকতার উপরে তাদের সেবা মূল্য বা ভিজিট নির্ধারণ করে থাকে। তো সেক্ষেত্রে আপনার যার কাছ থেকে সেবা নিতে ভালো লাগবে এবং আপনি অর্থনৈতিক দিয়ে আপনার হচ্ছে আনুকূল্য লাভ করবেন, তার কাছ থেকেই আপনি হচ্ছে সেবা গ্রহণ করবেন। দেখুন, একজন ভেটেরিনারি চিকিৎসক শুধুমাত্র তার হাসপাতালেই আপনাকে ফ্রি চিকিৎসা দিতে আইনত বাধ্য, কিন্তু আপনার বাড়িতে গিয়ে ফ্রি চিকিৎসা তিনি দিবেন না। এবং এই যে ভিজিট, আপনার বাড়িতে সে কতটুকু ভিজিট নেবেন সরকার কর্তৃক যেমন মানুষের কনসালটেন্টদের ক্ষেত্রেও নির্ধারিত না, এই ভেটেরিনারি চিকিৎসকদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা নির্ধারিত না। এটা নির্ভর করবে ওই খামারির সাথে ওই ডাক্তারের সম্পর্ক অথবা ডাক্তারের সম্পূর্ণ মানসিকতার উপরে। তো এটা যেহেতু ঐচ্ছিক বিষয়, সেক্ষেত্রে এখানে আসলে কারোই বাধ্যবাধকতা বা করার কিছু নেই, এখানে মূল্য নির্ধারণের কোনো বিষয় নেই, কারণ এক একজনের দক্ষতা অনুযায়ী তার হচ্ছে চার্জ করে। আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমি যেমন 10 টাকা ভিজিট নিয়েছি, 50 টাকা ভিজিট নিয়েছি, আবার আমি কিন্তু 10-12 হাজার টাকা ভিজিট নিয়েছি।
তো সেক্ষেত্রে এই বিষয়টা নির্ভর করবে আমরা কি ধরনের সেবা দিচ্ছি, কোথায় দিচ্ছি, কতটুকু ওইটার পিছনে সময় ব্যয় করতে হচ্ছে এবং কাকে সেবাটা দিচ্ছি, সব কিছুর মূলে কিন্তু আমাদের প্রাণী সেবাটা। তো এই ধরনের বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম যে আমরা যখন একটা খামার করব, খামারের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক কনসালটেন্টের মাধ্যমে পরামর্শে ঘর কেমন হবে, তারপরে আপনার হচ্ছে কোন ধরনের, আপনি যদি বাজার যাচাই করেন কোন ধরনের প্রাণী আমার জন্য লাভজনক হবে, সব কিছু মিলিয়ে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আর এই সিদ্ধান্তটা আপনাকে একজন দিতে পারবে, একজন দক্ষ অভিজ্ঞ আপনার হচ্ছে কনসালটেন্ট। এর পিছনে কারণটা হচ্ছে তার অভিজ্ঞতা এবং তার শ্রম কিন্তু এইটার উপরে, এবং আপনার খামার কোন জায়গায় আপনি হচ্ছে আপনার দুর্বলতা কাটাতে হবে সে কিন্তু সেই বিষয়টা উনি এটা নির্ধারিত করবে। তো সেক্ষেত্রে সরাসরি পর্যবেক্ষণের একটা বিশেষ ভূমিকা এবং গুরুত্ব রয়েছে, যেটা আপনারা হয়তো উপলব্ধি করতে পারছেন। একজন ভালো দক্ষ এআই কর্মী আমাদের যেমন দরকার কনসেপশনের জন্য, ঠিক কি কারণে কনসেপশন ফেল হচ্ছে সেই বিষয়টাকে স্ক্রিনিং করার জন্য, অর্থাৎ সঠিকভাবে নির্ণয় করার জন্য আমাদের একজন দক্ষ গাইনোকোলজিস্ট দরকার, থেরিওজেনোলজিস্ট দরকার, যেটাকে ভেটেরিনারি ভাষায় বলে আমাদের হিউম্যানে যেমন গাইনোকোলজি অ্যান্ড অবস্টেটিক্স আলাদা করে, ঠিক আমাদের এটাকে ভেটেরিনারিতে বলা হয় থেরিওজেনোলজি। যার কারণে দেখবেন নতুন অর্গানোগ্রামে থেরিওজেনোলজিস্ট এবং প্যাথোলজিস্ট এগুলা কিন্তু আলাদাভাবে নতুন করে নিয়োগের ব্যবস্থা করা যায় উপজেলা পর্যায়ে। আমাদের খামারিদের হয়তো একটা দাবি থাকতে পারে বা আন্দোলন থাকতে পারে, একটা উপজেলাতে একজন বা দুইজন দায়িত্বপ্রাপ্ত ডাক্তার দিয়ে আসলে চালানো সম্ভব না, খুবই কঠিন। যদি 5 জন ডাক্তার থাকতো তাহলে কিন্তু সেবার মানটা অনেক ভালো হতো এবং এত পেরেশানিও হতো না। একজন ডাক্তার সে আপনার ইউনিয়নের এক পর্যায় থেকে বা আপনার উপজেলার এক পর্যায় থেকে আরেক পর্যায়ে যেতে যেতে তার দেখবেন যে মানে শারীরিকের যে স্ট্রেস সেইটা অনেক বেশি। তো সেক্ষেত্রে সব কিছু মিলিয়ে কিন্তু একটা মানে হজবরল পরিস্থিতি। আমরা আশা করব আমাদের প্রাণী সম্পদ সমৃদ্ধ হবে, কর্তৃপক্ষ এটাতে একটা ভালো ব্যবস্থা নেবে যাতে করে আপনার ভালো সেবাটা দেওয়া যায়। মাঠ পর্যায়ের যারা কর্মী আছেন তাদের যেমন দক্ষতা বৃদ্ধি প্রয়োজন, তেমন সঠিক চিকিৎসা এবং রোগ নির্ণয় এবং কনসালটেন্সি ব্যবস্থাপনা খামারিদের শেখানোর জন্য, ট্রেন্ড আপ করার জন্য আমাদের ভেটেরিনারি চিকিৎসক প্রয়োজন, যাতে করে আমরা সেবাটা সম্পূর্ণরূপে নিশ্চিত করতে পারি এবং আগামীর বাংলাদেশকে প্রাণী সম্পদে অর্থনীতিতে সমৃদ্ধ করতে পারি। আমরাও আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর মতো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমাদের প্রাণীজ আমিষ আপনার হচ্ছে রপ্তানি করে আমরা হচ্ছে বৈদেশিক মুদ্রা আমাদের জন্য উপার্জন করতে পারি। তো নিরাপদ প্রাণীজ আমিষ উৎপাদনে যেমন একজন চিকিৎসকের বা একজন খামারির ভূমিকা রয়েছে, তেমনি খামারটাকে সফলভাবে গড়ে তোলার জন্যও কিন্তু আপনার সুদূর প্রসারী পরিকল্পনা প্রয়োজন। আর এই পরিকল্পনা আপনার হোক সুষ্ঠু, সুগম এবং আপনার স্বপ্ন সফল হোক, এই কামনা করে আজকে শেষ করছি আলোচনা। আপনাদের যদি কোনো প্রশ্ন বা জানার থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আলোচনা করে সবাই মিলে সমাধান করব। ধন্যবাদ সবাইকে।